ভৌতিক, অলৌকিক, রোমাঞ্চকর গল্প, বিশেষ করে গ্রাম বাংলার তন্ত্র গল্প আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আর সেই গল্পের মধ্যে যদি একটু রোমাঞ্চ, তার সঙ্গে মজা আর মিশে থাকে খানিকটা ভয়। নমস্কার, অন্ধকারে আজ আপনাদের শোনাব সেরকমই এক রোমাঞ্চকর, ভয়ের, মজার গল্প। ডক্টর সাম্য মণ্ডলের কলমে আমাদের আজকের গল্প তন্ত্র কাহিনীর সন্ধানে। ডক্টর সাম্য মণ্ডল পেশায় তিনি চিকিৎসক, ভালোবাসায় লেখক। বর্তমানে তিনি হাওড়া জেলার সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। পেশার পাশাপাশি মৌলিক লেখনের সাথে সংযোগ দীর্ঘদিনের। আনন্দমেলা, শুকতারা, 19-20, গল্পকুটির, বিচিত্রপত্র, জলফড়িং ইত্যাদি জনপ্রিয় মুদ্রিত পত্রপত্রিকায় ইতিপূর্বেই লেখকের বিভিন্ন গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইউটিউব, স্পটিফাই ইত্যাদি অডিও মাধ্যমগুলিতেও লেখকের একাধিক গল্প প্রকাশিত হয়েছে। লেখকের সাম্প্রতিক প্রকাশিত অলৌকিক গল্প সংকলন বইটি প্রকাশিত হয়েছে এবারত প্রকাশনীর হাত ধরে। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে নিশীথবাবু কথক এবং বোমদেব তান্ত্রিক। বোমদেবের চরিত্রে প্রীতম। গল্প পাঠে গল্পের সমন্বয়কারী এবং অন্যান্য কয়েকটি চরিত্রে আমি শুভজিৎ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ডক্টর সাম্য মণ্ডলের কলমে গ্রাম বাংলা তন্ত্র নির্ভর কাহিনী তন্ত্র কাহিনীর সন্ধানে। না মশাই, এসব লেখা এখন আর চলবে না। শিরিঙ্গি চেহারার সম্পাদক মশাই শ্রী নিশীথ বরণ চাকলাদার তাঁর নামের সাথে যথোপযুক্ত সঙ্গতি রেখে মুখখানি ততোধিক কালো করে নির্লিপ্ত স্বরে জবাব দিলেন। পশ্চিম আফ্রিকার আদিবাসী সম্প্রদায়ের এক লৌকিক দেবতার উপর বিস্তর রিসার্চ ওয়ার্ক করে একখানি অলৌকিক উপন্যাস রচনা করেছিলাম। জনপ্রিয়তার লোভে মুখপুস্তিকায় মাঝে মধ্যে বিভিন্ন শখের সাহিত্য রচনা করে থাকলেও ভালো বিষয় নিয়েও লেখালেখির ইচ্ছেটাই প্রায় কাঠপিঁপড়ের মতন কামড় দেয়। উপরওয়ালার ইচ্ছে সেরকম কিছু ভালো লেখা ইতিমধ্যে কয়েকটি পুস্তিকায় সংকলিত হয়েছে। তাই এবারেও অনেকখানি আশা নিয়ে সম্পাদক মহাশয় দুয়ারে করাঘাত এনেছিলাম। কিন্তু কাহিনী পাঠের উত্তর পর্বে ওনার বিরস বদন উত্তর গোলার্ধের মতোই শীতলতর দেখে সেই আশা আপাতত হিমাঙ্কের বহু নিচে জমাটবদ্ধ বলেই মনে হচ্ছে। পত্রিকা অফিসে আগেও এসেছি কয়েকবার, তাই কিঞ্চিত খাতির হেতু 1 কাপ তেতলিকার চা আর নববধূর মতোই নিঃশব্দ লাজুক একখানা লেরো বিস্কুট সহযোগে আমাকে আপ্যায়ন করা হয়েছে। ডিজিটাল যুগে হাতে হাতে পাণ্ডুলিপি নিয়ে ঘোরার বিড়ম্বনা আর নেই। আমার উপন্যাসটিকে আগেই বৈদ্যুতিন ডাকযোগে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু মাসকাবারি বাজার শেষ হয়ে যাওয়ার পরেও যখন মাসের শেষে কোনো সদর্থক উত্তর পেলাম না, তখন একদিন অফিস ফেরতা পত্রিকা দপ্তরেই হানা দেওয়ার মনস্থির করে ফেললাম। নিশীথবাবু বড়ই স্বল্পভাষী মানুষ। ওনার পেটে বারংবার পেটও চার্জ না করলে বিশেষ কথা টথা বলেন না। টেবিলের বিপরীত প্রান্তে আমার অস্তিত্বকে প্রায় অগ্রাহ্য করে ফাইল খুলে ইতিমধ্যেই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন। তবু লেখা প্রত্যাখ্যানের সঠিক জবাবদিহি না পাওয়া পর্যন্ত আমি বাবলার আঠার মতন চেয়ারের সাথে এক্কেবারে সেটে রইলাম। খানিক বাদে তপ্ত কটু চায়ের লিকারটুকু কোনো মতে সকালের কালমেঘের মতো গলদ্ধিকরণ করে মিহি সুরে ডাক পারলাম, লেখাটা কি পড়েছেন? গম্ভীরভাবে নিশীথবাবু উত্তর দিলেন, আরে না পড়ে আপনার লেখা ফিরিয়ে দেব, এটা ভাবলেন কি করে? টিকুলো নাকের ডোগায় রিডিং গ্লাসটা বিপজ্জনকভাবে দুলছিল ওনার। সেটা ঠিক করতে করতেই চোখা জবাব দিলেন নিশীথবাবু, আগেও তো আপনার লেখা নেওয়া হয়েছে, তবে আজকাল যা ট্রেন্ড চলছে সে অনুপাতে এই জাতীয় লেখা পাঠক মহলে আর বিশেষ সাড়া জাগাবে না। ট্রেন্ড শব্দটা ফ্যাশনের দুনিয়াতেই এতদিন সীমাবদ্ধ ছিল বলেই জানতাম, শুধু সাহিত্য চিরকালীন। তাই সম্পাদক মহাশয়ের কাছ থেকে এহেন প্রত্যুত্তরের প্রত্যাশা ছিল না। যেহেতু নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত নই, তাই হয়তো সাহিত্যের হাল ফ্যাশনের ট্রেন্ডের কাঁটা
কোন দিকে যে ধাবমান তা আমার অজ্ঞাতই রয়ে গিয়েছে। কিছুটা কৌতূহল বশবর্তী হয়েই পরবর্তী প্রশ্নটা না করে পারলাম না। ভূত অলৌকিক জাতীয় গল্প বুঝি আজকাল আর তেমন চলছে না? আরে চলছে না মানে, একমাত্র ভূতই বর্তমান, ভূতই ভবিষ্যৎ। আরে মশাই, কি বলবো আপনাকে, এই ভূতের গল্পের অফুরন্ত যোগান দিতে দিতে আমারই প্রায় নাভিশ্বাস উঠে ভূত হওয়ার জোগাড়। তবে কিনা পাঠকও দিনে দিনে ভারী শেয়ানা হয়ে চলেছে। এখন আর সেই হাউমাউ খাউগোছের গল্প লিখে লেখকদের পার পাওয়ার দিন শেষ। এখন তো চাই বিদেশি থ্রিলার ধর্মী গা ছমছমে শিহরণ, অথবা খাঁটি দেশীয় ওই কি বলে গ্রাম বাংলার ভূতের গল্প বা তন্ত্র কাহিনী। তন্ত্র মানে ঝাড়ফুঁক, তুকতাক এসব নাকি? বিস্মিত সুরে জানতে চাইলাম। নিশীথবাবু পাক্কা আধা মিনিট ধরে আমার দিকে শীতল দৃষ্টিতেই চেয়ে রইলেন। মনে মনে না জানি আমার উপরে কোনো বিষহরী মন্ত্র ঝাড়লেন কিনা কে জানে। খানিক বাদে থমথমে গলায় বললেন, আচ্ছা, আপনি ভূত বিশ্বাস করেন? তা করি অবশ্য। অগ্নিমূল্যের বাজারে অনেক জনদরদি সরকার থেকে অদৃশ্য প্রেতজনী সবেতেই আমার মতন মধ্যবিত্ত বাঙালির অবিশ্বাসের কোনো জায়গা থাকে না। ঘাড় নেড়ে হ্যাঁ জানাতেই নিশীথবাবু সামনের টেবিলে সজোরে চাপড় মারলেন। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। বুঝলেন মশাই, আদা জল খেয়ে এখন থেকে ভালো তন্ত্র কাহিনী লেখা শুরু করে দিন। কথা দিলাম, নিতান্তই লেভেলে না হলে নিশ্চয়ই ছাপানোর চেষ্টা করব। এটুকু বলেই পুনরায় নাকের ডগায় ডু নট ডিস্টার্ব মার্কা একখানা বোর্ড ঝুলিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। আমাকেও গা ঝাড়া দিয়ে গাত্রোত্থান করতেই হলো এবার। ব্যর্থ মনোরথে গুটি গুটি পায়ে পত্রিকা অফিসের বাইরে এলাম। রাগও হচ্ছিল ভারী। এতখানি পরিশ্রমের সময় সব কি শেষে বরবাদ হলো? সম্পাদক মশাই তো বলেই খালাস। এদিকে আমার মতন ছাপোষা ঘর কোনো মানুষের পক্ষে বিষয়টা কাঁচা খায় না তরকারিতে দেয় এমনই দশা। ছেলেবেলায় অবশ্য দু একবার জল পোড়া তেল পোড়া নিদর্শন দেখে চমৎকৃত হয়েছিলাম বলে মনে পড়ে। তা বলে কিন্তু বাকি সব কিছু ছেড়ে দিয়ে সব সাধনার প্রতি কৌতূহলী হওয়ার দুর্বুদ্ধি কখনো আমার মাথায় আসেনি। তবে আমিও হাল ছাড়নেওয়ালা নই। খানিক বাদে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আচ্ছা তবে আমিও দেখব কোন ঘাটে কত জল। আপাতত কিছুটা জ্ঞানার্জনের প্রয়োজন। কলেজ স্ট্রিটের ভুইপাড়ায় ঢু মারলে হয়তো সিংহের ডগায় একাধটা জ্ঞানবৃক্ষের লতাপাতা জড়িয়ে গেলেও যেতে পারে। সেই পরিকল্পনাতেই টুক করে একটা মিনি বাসে উঠে পড়লাম। হায় রে, তখন যদি জানতাম ভূতের সন্ধানে আমার ভবিষ্যতে যে এত দুর্ভোগ পোহাতে হবে, তাহলে কি আর এই পথে পা বাড়াতাম? নস্যি নেওয়ার পুরনো বাঙালি বদভ্যাসটা আজকাল প্রায় দুর্লভ হয়ে উঠলেও আমাদের অফিসের বড়বাবু দুর্লভ মল্লিক এখনো সেই আদিম নাসিকা চর্চা থেকে মুক্ত হতে পারেননি। আর সেই জিনিসই শেষমেশ ওনার পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছিল। যা হোক, যথা সময়ে সে প্রসঙ্গে আসা যাবে। একটু ধৈর্য ধরে শুনুন আগে আমার কথা। আমার বস দুর্লভ মল্লিক ভদ্রলোকের মেজাজ অত্যন্ত কড়া। অধস্তনের কাজের সামান্য ভুল ত্রুটিতেও ওনার সিঙ্গেল মুখমণ্ডল থেকে যে পরিমাণ সাপ সাপান্ত নির্গত হয়, তাতে স্বয়ং দশাননও হয়তো লজ্জিত হবেন। সৌভাগ্যজনকভাবে ভদ্রলোক যথেষ্ট সাহিত্যানুরাগী, তাই আমার মতন ক্ষুদ্র কলমচি ওনার বিশেষ স্নেহধন্য হওয়ার সুযোগ পেয়ে নিজেকে কৃতার্থ বলে মনে করে। লাঞ্চ টাইমে ক্যান্টিনে ওনার বিশাল বপু নিয়ে প্রায় একাই একখানি টেবিল দখল করে নিজের মধ্যাহ্ন ভোজন সারছিলেন। হঠাৎ আমায় দেখে পেল্লায় হাঁক পারলেন। এই যে মিত্র, একবার এদিকে এসো দেখি। দুর্লভ মল্লিকের মিত্রতা অর্জন করা বড় একটা সহজ কাজ নয়। আবার অলৌকিশ মিত্র আমার নাম, সেই নামের সুবাদে আমি একরকম মিত্র হই বটে। অতঃপর নিজের টিফিন ক্যারিয়ারটি হাতে নিয়ে সুবোধ বালকের মতো ওনার টেবিলের বিপরীতে গিয়ে বসে পড়লাম। আলুর তরকারি সহযোগে এক টুকরো পরোটা নিজের গালে ঠুসে চিবোতে চিবোতে বড়বাবু জিজ্ঞাসা করলেন, তা নতুন কিছু লিখছো টিখছো নাকি আজকাল? সামনেই তো পুজো। চাকলাদারের দপ্তর থেকে সবে মাত্র দুদিনই হলেও ঘুরে এসেছি। মনের উষ্মা এখনো বেশ টাটকাই রয়েছে। একে তো লেখা রিজেক্ট হওয়ার ক্ষোভ, উপরন্তু নতুন বিষয় নিয়ে ঘেটে ঘ অবস্থা। তপ্ত লাভা উদ্গীরণের মতোই গল করে মনের ভেতরে থাকা যাবতীয় রাগ উগড়ে দিলাম। ভেবেছিলাম উনি হয়তো পরিহাস করবেন,
উল্টে আমাকে যথেষ্ট অবাক করে দিয়ে বেশ মনোযোগ সহকারে আমার সমস্ত কথাই শুনলেন। প্রকাশকদের এই এক সমস্যা, বুঝলে তো? খেতে খেতেই বড়বাবু বলে চললেন। সবাই স্রোতের টানে একই দিকে ভেসে চলেছে। আরে বাবা, লেখকদের যদি বিষয় নির্বাচনে স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে সাহিত্যে নতুন ধারা, নতুন ভাবনা সৃষ্টি হবে কি করে শুনি? অতঃপর আমাদের আলোচনায় আরও কিছুক্ষণ প্রকাশক বনাম লেখকে চিরকালীন দ্বৈরথ চর্চিত হল। দক্ষিণ হস্তের কাজ সমাপন হয়ে যেতেই যে যার ডেস্কে ও কেবিনে ফিরে গেলাম। কিন্তু বিষয়টা যে উনি পরোটা তরকারির সাথে পুরোপুরি হজম করে ফেলেননি, সেটা টের পেলাম যখন 5টা নাগাদ অফিসের কাজ একটু হালকা হতেই ওনার কেবিনে ডেকে পাঠালেন। দরজা খুলে যখন ঢুকলাম, মে আই কাম ইন স্যার, ইয়েস, কাম ইন। তখন বড়বাবু সবেমাত্র অ্যাক্টিভ নস্যি সেবন করে রুমাল দিয়ে নাক পুচ্ছেন। হাতের ইশারায় আমাকে বসতে বললেন। চোখ বুঝে নস্যির মৌতাতটা একটু উপভোগ করে বললেন, বুঝলে মিত্র, তোমার সমস্যাটা বেশ ফিল করতে পারছি। সম্পূর্ণ নিজস্ব গণ্ডির বাইরের বিষয়বস্তু নিয়ে লেখালেখি করাটা বেশ একটা চাপের ব্যাপার। আরে পাঠকেরা তো পড়েই খালাস। আসলে একজন লেখকই জানে এক একটা লেখনির পিছনে কি পরিমাণ পরিশ্রম আর নিষ্ঠা রয়েছে। তা তুমি কি ভাবছো? কিভাবে লেখাটা শুরু করবে কিছু ভাবলে? বড়বাবুর কথাগুলো যথেষ্ট ইঙ্গিতবহ। উনি যে এখনো এই বিষয়টা নিয়ে ভেবে চলেছেন সেটা টের পেয়ে একটু অবাক হলাম বই কি। তবে উনি যে সত্যি সত্যি এই সমস্যা নিয়ে ভাবিত, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যাঁ, কলেজ স্ট্রিট থেকে তন্ত্রমন্ত্র সাধনার খান কতক বইপত্র তুলেছি স্যার। তবে সেগুলো পড়ে সত্যি বলতে কি মাথা আরও ঘেটে গেছে। মারণ, উচাটন, বশীকরণ, এইসবের বিস্তারিত নিয়মকানুন পড়তে পড়তে প্রায় ভিড়মি খাওয়ার জোগাড় আমার। আমার কথা শুনে নিজের পুরুষ্ট গোফের আড়ালে প্রায় ঢেকে যাওয়া নাসিকা গহ্বর দিয়ে ঘোঁত ঘোঁত করে বার দুয়েক ডাক ছাড়লেন বড়বাবু। তারপর টেবিলের উপরে কাঁচের পেপার ওয়েটটা গ্লোবের মতন ঘোরাতে ঘোরাতে বললেন, ওতে হবে না, বুঝলে? প্র্যাকটিক্যাল নলেজ চাই। ঘরে বসে শুধু থিওরি কপচালে কাজের কাজ কিচ্ছু হবে না। বলেন কি বড়বাবু, বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করা ছেড়ে দিয়ে এখন শ্মশানে মশানে ঘুরে শেষে তন্ত্র সাধনা করতে হবে নাকি? এমনি তো ওই তন্ত্রমন্ত্রের বইগুলো পড়াশোনার জন্য বাড়ি নিয়ে যাওয়ার পর থেকেই আমার পরিবারের লোকজন কেমন জানি বিষ নজরে দেখতে শুরু করেছে আমাকে। আরে বউ তো সেদিন মুখ ঝামটা দিয়ে বলেই ফেললো আমায়। ব্যাপারটা কি বলো তো তোমার? কোনো কচি ছুরিকে বুঝি পছন্দ হয়েছে? বাস করার তালে আছে নাকি পুরনো বউকে আর পছন্দ হচ্ছে না বলে বানটান মারবে? বাবা, প্রকাশকের তাড়নায় আমার 15 বছরের নিষ্কলঙ্ক দাম্পত্য জীবনে শেষমেশ গৃহযুদ্ধ না বেঁধে যায় একদিন। বড়বাবু আমার তুম্ব মুখের দিকে এক পলক চেয়েই পেটের কথা কিভাবে জানি আন্দাজ করে ফেললেন। তারপর আমাকে আশ্বস্ত করে বললেন, আরে নিজের হাতে না করলেও নিজের চোখে যদি 2-4টে ক্রিয়াকলাপ দেখতে পাও, তাহলেও অন্তত লেখালেখির জন্য যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। বাকিটুকু কল্পনা দিয়ে ভরাট করতে আর কতক্ষণ। ওহ, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তা একরকম ঠিকই বলেছেন স্যার। তবে কিনা ঘর সংসার ছেড়ে এখন কোন তান্ত্রিকের কাছেই বা নাড়া বাঁধতে যাবো বলুন দেখি। বড়বাবুর গম্ভীর মুখে এবার একটু হাসির রেখা দেখতে পাওয়া গেল। মুচকি হেসে বললেন, সেই সমস্যার সমাধানের জন্যই তো তোমাকে ডাকা। ইতিমধ্যেই বেয়ারা 2 কাপ চা আমাদের সামনে সাজিয়ে দিয়ে গেছে। গরম চায়ের পেয়ালায় স্বল্প চুমুক দিয়ে বললেন, আমার এক ভাইরা ভাই থাকে বারাসাতে। সে আবার এইসব তন্ত্রমন্ত্রের বিষয়ে বিশেষ অনুরাগী। তার তো আবার 2 হাতে 8খানা আংটি। সারা শরীরে অন্তত খান 5 মাদুলি আর কবচ বাতা থাকে হরদম। তোমার সাথে কথা হওয়ার পরেই কি মনে হতে একবার ফোন লাগালাম তাকে, আর তাতেই বেশ জোরালো একজন বাবাজির সন্ধান পেলাম। মনে হচ্ছে সেই বাবাজির ডেরায় বার কত ঢু মারতে পারলে তোমার কাজ হাসিল হয়ে যাবে। দীক্ষা টিক্ষা নিতে হবে নাকি আবার? আমি সভয়ে জিজ্ঞেস করলাম। এইসব বাবাজিদের রেট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। শেষে ধনে প্রাণে না নিঃশেষ হয়ে যাই। হাত তুলে প্রজাপতি ব্রহ্মার মতোই অভয় দিলেন বড়বাবু। আরে ঘাবড়াচ্ছ কেন? তা তুমি তো যাবে আমার ভাইরা ভাইয়ের রেফারেন্সে, কাজে সে চাপ তোমার নেই।
শুনলাম বারাসাত থেকে খানিক দূরের এক মহাশ্মশানে বাবাজি আপাতত ঘাঁটি গেড়েছেন। কদিন ওখানে থাকেন তার তো আর ঠিক নেই। কাজেই পাখি ফুরুত হয়ে যাওয়ার আগেই একবার আমাদের ঘুরে আসাটা ঠিক হবে। এখন ভেবে দেখো তোমার যা সমীচীন বলে মনে হয়। পিয়ালার অন্তিম চাটুকু নিঃশব্দে পান করতে করতে ব্যাপারটা একটু তলিয়ে দেখলাম। প্রস্তাবটা মন্দ নয়, বরং আমার কাজ বেশ কিছুটা সহজ হয়ে যাবে বলেই মনে হলো। বড়বাবুর কাছ থেকে বাবাজি শ্মশানের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা নোট করে নিলাম। শনিবার হাফ ডে, ওই দিনই আরও কিছুটা সময় হাতে নিয়ে অফিস থেকে বেরোলেই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই বারাসাত থেকে ঘুরে আসতে পারবো। ছুটির দিনে বেরোতে হলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে জেরবার হতে হবে। বউ তো আবার আগেই আমাকে রেড জোনে ফেলে রেখেছে, তার উপর আবার ওঝাতান্ত্রিকের কাছে যাচ্ছি শুনলে ঝেঁটা পেটার কাজটা নিজের হাতেই আনন্দ সহকারে করে দেবে। ও বাবা, দরকার নেই ওসবের। কেবিন থেকে বেরিয়ে আসতে আসতে বড়বাবু বললেন, ব্যাপারটা বেশ এক্সাইটিং হবে, বুঝলে? আমি নিজে ওই থ্রিলটা ফিল করবার জন্য আগ্রহী, কিন্তু এই সপ্তাহে নিতান্ত কিছু পারিবারিক কাজে আমি ব্যস্ত থাকবো। তুমি প্রথমে ওখান থেকে ঘুরে এসো, পরে কখনো সময় সুযোগ করে দুজনে একসঙ্গে যাওয়া যাবে খন। আমি নিঃশব্দে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বিদায় নিলাম। নন্দলালের মন্দ কপাল। সাত তাড়াতাড়ি অফিসের পাট চুকিয়ে সুদূর বারাসাতে এক অখ্যাত শ্মশানেই ছুটে গিয়েও বাবাজির দর্শন পেলাম না। সপ্তম দিনের অন ভ্যাকেশন বোর্ড টাঙিয়ে বাবাজি গিয়েছেন সেই আদিম সপ্তগ্রাম কোনো এক ভক্তের বাড়িতে গৃহশান্তি পুজোর জন্য। ওনার অস্থায়ী ডেরায় খান কয়েক কাক চড়ুই ছাড়া আর কোনো জনমনীষী চোখে পড়ল না। মন্ত্রসিদ্ধির আশায় এতদূর ঠেঙিয়ে এসেও যখন কার্যসিদ্ধি হবে না বুঝতে পেরে অপ্রসন্ন চিত্তে ফেরবার মতলব করছি, ঠিক তখনই চোখে পড়ল দৃশ্যটা। এই শ্মশানটা শহর অঞ্চল থেকে বেশ কিছুটা দূরে, প্রান্ত সীমানায় বেশ কিছু গাছপালা আর ঝোপঝাড় পরিবেষ্টিত একটা নির্জন স্থান রয়েছে। তারপরেই ফাঁকা মাঠ শুরু হয়ে গিয়েছে চারদিকে। এখানে এখনো বৈদ্যুতিক চুল্লির পরিবর্তে সনাতন পদ্ধতি মেনেই দাহ সৎকার করা হয়। যদিও এই মুহূর্তে অবশ্য কোনো শবযাত্রী দেখতে পাওয়া যাচ্ছে না, তবে শ্মশানের অদূরে একটি কালী মন্দির রয়েছে। আজ শনিবার বলেই হয়তো সেখানে ভক্ত সমাগম একটু বেশিই চোখে পড়ল। মন্দিরের দিকেই এগোচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম শ্মশানের শেষ সীমানায় একটি বিশাল বটগাছের গোড়ায় বসে থাকা একটি লোক হাতছানি দিয়ে নিঃশব্দে ডাকছে। কি মনে হতে কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম তার জোড়া জীর্ণ মলিন পোশাক, অপরিচ্ছন্ন দাড়িগোফের জঙ্গলের আড়ালে কেবলমাত্র এক জোড়া রক্তিম চৌকি সুস্পষ্ট। খয়াটে হলদে দাঁতের শাড়ি বের করে লোকটা আমাকে দেখে অকারণে হেসেই চলেছে। মিনিট খানেক চুপচাপ ওর সামনে দাঁড়িয়ে থাকার পরেও যখন ওর কোনো ভাবান্তর হলোই না, তখন বিরক্ত হয়ে চলেই যাব বলে ভাবছিলাম লোকটা নিশ্চয়ই ভবঘুরে আত পাগলা গোছের কেউ হবে। কিন্তু পিছু ফিরতেই এমন একটা কথা কানে এলো যাতে সত্যি বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়া ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় আমার কাছে রইল না। কে এত অল্পেই মন্ত্র শেখার সাধ মিটে গেল বুঝি? এখানে পৌঁছনেই স্তক কারোর সাথেই কোনো বার্তালাপ হয়নি। আমার আসার উদ্দেশ্য জানেন কেবলমাত্র অন্তর্যামী, কিন্তু কোনো এক অলৌকিক উপায় সম্পূর্ণ অপরিচিত এই ভবঘুরে লোকটি কিভাবে গোপন হাড়ির খবর পেয়ে গিয়েছে তা আমি বুঝতে পারলাম না। নিজের যাবতীয় বোধ বুদ্ধি সংস্কার সবকিছু একপাশে সরিয়ে রেখেই এখানে এসেছি। প্রকৃত গুণীজনেরা যে সহজে ধরা দেন না সেটাও আমার কাছে অজানা নয়। তাই লোকটাকে একটু বাজিয়ে নেওয়ার জন্যই প্রশ্ন করলাম, কি মন্ত্রের কথা বলছেন আপনি? যেন ভারী মজার কোনো গল্প কথা শোনানো হয়েছে। এইরকম মুখ করে আতপাগল লোকটা দুহাতেই নিজের ঝাঁকড়া চুলের গোছা টানাটানি করতে করতে দুলে দুলে বিচ্ছিরিভাবে হাসতে শুরু করে দিল। খানিক পর হাসির তোর থামতে কর্কশ গলায় বলল, তোর মতো অল্পে খাটের মোড়া প্রায় 2-4টে মাঝে মধ্যে আসে এদিকে। সব মন্ত্র শিখে রাজ্যের কুবুদ্ধি আটার মতলব। তুই একেবারে সব কটা হাড় হাবাই থেকে দূর করে তাড়িয়ে। তবে তোকে আমার ভালো লেগেছে, শুধু জানার জন্য শিখতে। আর কজনই বা আসে? আর কোনো সন্দেহ নেই
ইনি সত্যি সত্যি আমার আগমনের হেতু সম্পর্কে ওয়াকিবহাল। এসে তো ছিলাম অন্য এক বাবাজির দর্শনে, কিন্তু আমার অদৃষ্টই বোধ হয় ভিন্ন কিছু লিখে রেখেছিল। স্থান কাল পাত্র ভুলে ধুলোমাটির ওপরে শটান বসে পড়লাম আমি। হাত জোর করে গদগদ চিত্তে বললাম, বাবা বাবা, আপনি অন্তর্যামী, সবই যখন জানেন তখন কিছু যদি জ্ঞান দেন তাহলে খুবই উপকৃত হব। আপনার নাম পরিচয় কিছুই আমার জানা নেই, কিন্তু আমার অন্তর্মন বলছে আপনিই আমার মার্গদর্শন করতে পারবেন। মিষ্টি কথায় তুষ্ট হয় না এমন লোক কমই আছে দুনিয়ায়। বাবাজির গোফের ডগায় এক ঝলক মুচকি হাসি ফুটে উঠল। সেই একই রকম অদ্ভুতভাবে দুলে দুলে ঘর ঘরে গলায় তিনি বললেন, আমি বোমদেব তান্ত্রিক। এরকম অদ্ভুতের নাম শুনে স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে বিড়বিড় করলাম, বৌমা? দূরঘাটের মোড়া। বাবাজির প্রসন্ন মুখ নিমেষেই অসন্তোষে ভরে গেল। বোমা হতে যাবে কেন রে হতভাগা? এ হলো বোম, বোম কালী চৈতারা। ঘাটের মোড়া। বলতে বলতেই গাল বাদ্য শুরু করে দিলেন তিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বাবা। তড়িঘড়ি ব্যাপারটাকে সামলাবার চেষ্টা করলাম। বুঝতেই পারছি আপনি খুবই উঁচু দরের সাধক, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আচ্ছা, এবার যদি তন্ত্র সাধনার কিছু কিছু কলা কৌশল বলেন তাহলে খুবই ভালো হয় বাবা। কোথাও খালি কথায় চিড়ে ভেজে না। বোমদেব বাবাজিও বললেন না, উল্টে সহসা বোমার মতন রাগ ফেটে পড়ে বললেন, খালি পেটে মন্তর? কি আর কি পেয়েছিস নাকি? তারপর ছাপার অযোগ্য অথচ ঠিক ছাপা শব্দের অনুরূপ একটি শব্দোচ্চারণ করে যা বললেন তার মর্মার্থ হলো, এমনি এমনি মন্ত্র শেখানো হলে সেই মন্ত্র গোপন স্থান দিয়ে নীরবে নির্গত হয়ে যায়। গজগজ করতে করতে বোমদেব নিজের আধময়লা পাঞ্জাবির পকেট থেকে একটা আতপোড়া বিড়ি বের করে জানতে চাইলেন আমার কাছে দেশলাই আছে কিনা। আমি ধূমপাই নই, তবে বাবাজিকে তুষ্ট করবার জন্যে তখনই দৌড়ে বাইরে বেরিয়ে মন্দিরের পাশের একটি দোকান থেকে এক প্যাকেট দামি সিগারেট আর একটা দেশলাই কিনে ফেললাম। ফেরার সময় কি মনে হতে শালপাতার ঠোঙায় মন্দির সংলগ্ন আরেকটি দোকান থেকে খানকতক লুচি মিষ্টি এসবও কিনে নিয়ে এলাম। বাবাজি আমার ভেট পেয়ে যার পরনাই সন্তুষ্ট হলেন। যেভাবে হামলে পড়ে মিষ্টান্নগুলি সৎকার করতে লাগলেন আমার তো ভয়ই হলো পরিশেষে শালপাতার ঠোঙাটাও না উদরস্ত করে ফেলেন। পাগল ছাগল সম্পর্কিত জনপ্রিয় প্রবাদটাও মনে এলো একবার। খাওয়া শেষে সিগারেটে অগ্নিসংযোগ করে বোমদেব কিছুক্ষণ নীরবেই মৌতাত গ্রহণ করলেন। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গোপন কথা বলার মতো আমার কানের কাছে তার মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, একটা মরা লাগবে বুঝলি, বাসি পচা হলে চলবে না, একদম টাটকা ফ্রেশ লাশ চাই। আমি উত্তর দেব কি? হতবুদ্ধির মতো বাবাজির মুখের পানেই চেয়ে রইলাম নীরবে। অমাবস্যার ঘুটঘুটে কালো অন্ধকারের পরত কিঞ্চিত আবছা করে শ্মশান পার্শ্ববর্তী গাছগাছালি পরিবেষ্টিত সেই নির্জন স্থানটিতে সহসা দাউ দাউ করে একটি আগুনের ধুনি জ্বলে উঠল। সেই ধুনি পরিবেষ্টিত হয়ে বসে রয়েছেন তিনটি জীবিত প্রাণী। অদূরে শোয়ানো শবদেহটিকে গোনা হলে সংখ্যাটা অবশ্যই 3 থেকে 4 হবে। রক্তাস্বর পরিহিত এক তান্ত্রিক সেই ধুনির সামনেই মাটির ওপরে চক্রাকারে এক মণ্ডলী রচনা করেছেন। ওনার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাধনায় ব্যবহৃত বিচিত্র সব দ্রব্য, সাপের খোলস, শকুনের ঠ্যাং, কাকের মাথা, আরও না জানি কত কি বিজাতীয় সব বস্তু। দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণের সাথে সাথে আগুনের কুণ্ডে সেই সব বস্তুগুলি নিক্ষেপ করা হচ্ছে। বিকট পোড়া কটু গন্ধে শরীর গুলিয়ে আসছে আমাদের, তবু চুপচাপ নিজের আসনে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। বাবাজি আগেই হুঁশিয়ার করে দিয়েছেন, অবিচার ক্রিয়া সমাপ্ত হওয়ার আগে আসন থেকে উঠলেই চূড়ান্ত বিপত্তি। আমি অস্বস্তিতে একটু উসখুস করলেই আমার পাশের আসনে বড়বাবু কিন্তু বেশ মনোযোগ সহকারে চুপচাপ বসে থেকে প্রতিটি ক্রিয়াকলাপ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন। বলাই বাহুল্য, আমার মতন দুর্বল চিত্ত মানুষের পক্ষে এই ভয়াল ভয়ঙ্কর পরিবেশে একলা দর্শক হওয়ার ক্ষমতা ছিল না। আর তাছাড়া লাশটাস জোগাড় করবার মতন হুজ্জুতির কাজও আমার পক্ষে নিতান্তই অসম্ভব। বোমদেবের সাথে সাক্ষাতের পর এক প্রকার হতাশ হয়েই ফিরতে বাধ্য হয়েছিলাম। বাবাজি আমার অভিপ্সা পূরণ করবেন বটে,
কিন্তু তার জন্য যেসব বিচিত্র জোগাড়পাতি লাগবে তা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সহজসাধ্য নয়। শুধু সম্মান দক্ষিণা হলেও হয়তো মূল্য ধরে দেওয়া যেত, কিন্তু এ তো আর যে সে পুজো পাঠ নয়। এ হলো গিয়ে সব সাধনার শ্রেষ্ঠ সব সাধনা। সোমবার অফিসে ঢুকতেই বড়বাবু তড়িঘড়ি ডাক পাঠালেন। কেবিনে প্রবেশ করতেই ওনার আগ্রহান্বিত মুখখানি আমার চোখে পড়ল। অতঃপর বিগত শনিবারে যাবতীয় ঘটনাবলী সব বিস্তারিত জেনে নিলেন আমার কাছ থেকে। আমার মনে হয় কি স্যার, এসব উদ্ভট কাণ্ড কারখানার মধ্যে না যাওয়াই শ্রেয়। হ্যাঁ, কি তো বাবাজির অদ্ভুতের সব আবদার, তার উপর আস্ত একখানা টাটকা মোড়া জোগাড় করা কি চারটিখানি ব্যাপার। গল্পের প্লট জোগাড়ের চোখ করে শেষমেশ ভূত প্রেত অথবা পুলিশ কেসে ফেসে না যাই আর কি। না না, আমি আর ওসবের মধ্যে নেই। আমার গলার স্বরে ভয় আর আতঙ্কের ছাপ টের পেয়ে স্পষ্টতই বড়বাবু বেশ বিরক্ত হলেন। আহ মিত্র, স্টপ ইট। তোমার আবার সপ্তাহতেই বড্ড বেশি ভয়। আরে সফল লেখক হতে গেলে একটু তো দুঃসাহসিক হতেই হবে নাকি? আর তাছাড়া তুমি যা যা বললে, তন্ত্র সাধনায় এসব বস্তুর প্রয়োজন খুবই স্বাভাবিক। তা বলে একদম মরা? হ্যাঁ, এখন ডেড বডি কোথা থেকে জোগাড় করবো স্যার? আমি আমতা আমতা করে বললাম। ওই একটাই আইটেম যা আমাকেও ভাবাচ্ছে। বিহারিশ লাশটা শুনেছি সব আজকাল ওই মেডিকেল কলেজগুলোতেই চালান দেওয়া হয়। স্টুডেন্টদের কাঁটাছেঁড়া হয়ে যাওয়ার পর লাশ গলিয়ে হাড়গুলোকেও কাজে লাগানো হয়। কথায় বলে মরা হাতি লাখ টাকা। এখন অবশ্য প্রবাদটা মরা মানুষের ক্ষেত্রেও সমান প্রযোজ্য মিত্র। নিজের যন্ত্রের গোফে তা দিতে দিতে চিন্তিত স্বরে বললেন বড়বাবু। বাহ, তাহলে তো লেটা চুকেই গেল স্যার। আমি একটু আহ্লাদিতভাবেই বললাম, আমিও ভাবছিলাম স্যার, এইসব ভূতপ্রেতের কারবার না করে বরং রূপকথা জাতীয় কিছু লেখালেখি শুরু করব, সেটা অনেক সেফ হবে। আমার জবাবে বড়বাবু আদৌ খুশি হলেন না, তবে ওনার মুখের ভাব দেখে কিন্তু মনে হলো না ব্যাপারটা এত সহজে ঝেড়ে ফেলবেন। সেটাই সত্যি প্রমাণ করে খানিক বাদে বললেন, একটা সুযোগ যখন এসেছে বুঝলে, তখন সেটাকে হেলায় হারালে চলবে না। তুমি বরং এখন এসো, আমি আরেকটু ভেবে দেখি কিছু করা যায় কিনা। তারপর একটু হেসে বললেন, তোমায় উৎসাহ দিতে গিয়ে আমিও ব্যাপারটার মধ্যে নিজেও ইনভলভড হয়ে পড়ছি বুঝলে। আসলে কম বয়সে আমারও ওইদিকে একটু ঝোঁক ছিল। বাড়ি থেকে পালিয়েও ছিলাম একবার। তারপর আমার পিতৃদেবের যথোপযুক্ত উত্তম মধ্যম শাসনের পর সেদিকে পা বাড়ানোর আর সাহস হয়নি। যৌবনে বড়বাবু যদি সত্যিই বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যেতেন, তাহলে আজ আর আমার কপালে এত দুর্ভোগ লেখা থাকতো না। কিন্তু বিধির লিখন কি আর খণ্ডন করা যায়? কোথায় কি সব কলকাঠি নেড়েছেন জানা নেই। তবে ঠিক 3 দিনের মাথাতেই বড়বাবু আমাকে জানিয়ে দিলেন লাশ একখানা জোগাড় হয়ে যাবে। সেই মতন আমাকেও একবার বারাসাতে গিয়ে বোমদেবের সাথে সাক্ষাৎ করতে হবে। লাশ পাওয়া যাবে শুনেই প্রভূত আনন্দ ও উত্তেজনায় বাবাজি প্রায় 4 হাত লাফিয়ে উঠলেন। দিন চারেক পরেই নাকি বছরের খুব ভালো একটা তিথি, সেদিনই সমস্ত ক্রিয়াকলাপের জন্য আদর্শ সময়। উদ্দিষ্ট দিনেই তাই সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমরা দুজনেই শ্মশানে এসে উপস্থিত হয়েছি, আমি আর বড়বাবু। বোমদেব আমাদের আগেই জানিয়ে রেখেছিলেন পুরো ব্যাপারটাই অত্যন্ত গোপনে সারতে হবে। স্থানীয় লোকজন একবার টের পেলেই নির্ঘাত বাধা বিপত্তি সূত্রপাত হবে। শ্মশানের এক প্রান্তের জলাকীর্ণ নিরিবিলি স্থানে গভীর রাতে কাজকর্ম শুরু হবে। আমি আর বড়বাবু সন্ধ্যে থেকেই রাত 12টা অবধি কালী মন্দিরের আশেপাশে সময় কাটিয়ে দিলাম। রাত আর একটু বাড়ার পর একটা অ্যাম্বুলেন্স এসে গোপনে একটা ডেড বডি পৌঁছে দিয়ে গেল। বোমদেবের নির্দেশ মতো সেটাকে শ্মশানের সামনের গেট দিয়ে না ঢুকিয়ে পেছনে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর রাত্রি দ্বিপ্রহরের পর ধুনি জ্বালিয়ে শুরু হলো সামগ্রিক তান্ত্রিক ক্রিয়াকলাপ। বোমদেবীর পরনে রক্তাস্বর, কপালে লাল সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। আজকের বেশভূষা দেখে সেদিনের মলিন চেহারার বোমদেবকে খানিকটা চেনাই দুষ্কর। নিখুঁত সংস্কৃত উচ্চারণ আর অসম্ভব আত্মপ্রত্যয় দেখে বোঝাই যায় ইচ্ছে করেই তিনি জনসমাজে নিজের আত্মপরিচয় গোপন রেখে চলেন। মনে মনে ওনার সম্পর্কে বেশ একটা সম্ভ্রম জেগে উঠল। আজকের এই কৌশিকী অমাবস্যার পুণ্য লগ্নে
আমার দীর্ঘদিনের সাধনা সিদ্ধি লাভ করতে চলেছে। গমগমে গলায় হঠাৎ বলে উঠলেন বোমদেব। এতক্ষণ মন্ত্রোচ্চারণের সাথে সাথে যজ্ঞাহুতি দিয়ে চলেছিলেন। এতক্ষণে বোধহয় আহুতি দেয়া সম্পন্ন হয়েছে। তার কণ্ঠস্বর আমি চিনে উঠতে পারলাম না। এই প্রথম দেখা সেই বোমদেবের কণ্ঠস্বর আর আজকের বোমদেবের কণ্ঠস্বর যেন আকাশ পাতাল তফাত। যজ্ঞকুণ্ড থেকে দুটো আতপোড়া গাছের শিকড়ের টুকরো চিমটে দিয়ে বের করে আমাদের দিয়ে বললেন, এ খুবই সাংঘাতিক শক্তিশালী জিনিস। বাজ পড়া তাল গাছের শিকড় আমি মন্ত্রপুত করে দিলাম। এটার তাবিজ বানিয়ে নিজেদের কাছে রাখবি। ভূত প্রেত কেউ খেঁচতে সাহস করবে না। বুঝলাম বাবাজিকে সাহায্যের প্রতিদান স্বরূপ এটা আমাদের উপহার। বোধহয় মরা সাপ্লাইয়ের অভাবের জন্যই ওনার সব সাধনার দীর্ঘদিনের অভীষ্ট পূরণ হচ্ছিল না। তবে এবার আমাদের উঠতে হবে, কারণ পূর্ব শর্ত অনুযায়ী হোমযজ্ঞের পরেই আমাদের বিদায় নেবার কথা। বোমদেব এরপরে একাই শ্মশানের মধ্যে মরার উপর বসে সব সাধনা করবেন। তখন সেখানে দ্বিতীয় জীবিত প্রাণীর উপস্থিতি থাকা চলবে না। আমরা দুজনেই আসন থেকে উঠে বোমদেবকে প্রণাম করে গুটি গুটি পায়ে ফেরার পথ ধরলাম। এত রাতে আর কোনো যানবাহন পাওয়া যাবে না। ঠিক হলো মন্দিরের চাতালেই বাকি রাতটুকু কাটিয়ে দেব আমরা। এতখানি দেখার পরেও শেষটুকু আর দেখতে পাবো না। আলো আধারিতেও খেয়াল করলাম বড়বাবুর মুখমণ্ডল উত্তেজনায় একদম টকটক করছে। আমি কিন্তু মনে মনে প্রমাদ গুনলাম, বড়বাবু লাশ সাপ্লাই করেছেন বলে তার শেষকৃত্য দেখানো পর্যন্ত অপেক্ষা করবেন নাকি? আমাদের মনে হয় হ্যাঁ, এখন চুপচাপ ফিরে যাওয়াই ঠিক হবে স্যার। অনেক তো হলো দেখা, এরপর ফিরে গেলে বাবাজি নির্ঘাত কুপিত হবেন। রেখে গিয়ে আবার দু চারটে সাপটাপো দিয়ে ফেলতে পারেন। আমি কোনো ক্রমেই ঢোক গিলে বললাম, মিত্র, কাওয়ার্ডের মতো কথা বলো না। গলা নামিয়ে ধমক দিলেন বড়বাবু। আরে এমন জিনিস সচরাচর দেখতে পাওয়া যায় নাকি? এ হলো ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স। তারপর নিজের গলা আরেকটু খাদে নামিয়ে বললেন, শুনো, আমি ফিরে যাচ্ছি। বোমদেব এখন শ্মশানের ভেতরে। আমি একটু দূর থেকে ওকে না জানিয়ে পুরো ব্যাপারটা লাইভ দেখতে চাই। তবে তোমার যদি ভয় করে তাহলে তুমি একাই মন্দিরে গিয়ে বসতে পারো। অমাবস্যার নিশুতি রাতে শ্মশানে একলা থাকাচ্ছে বড়বাবু সঙ্গ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে হলো। এমনিও তো ব্যাপারটা অনেক দিন আগেই আমার সাহিত্য চর্চার থেকে বড়বাবুর অপূর্ণ শখ পূরণের মাধ্যম হয়ে গিয়েছে। এর আরও মিনিট 10-15 বাদে আমরা চুপি চুপি পুনরায় সাধনস্থলের কাছাকাছি ফিরে হাত 5-6 দূরের একটা ঝোপের আড়ালে আত্মগোপন করে রইলাম। ধুনির আগুন এখনো দেখি দেখি জ্বলছে। তাতেই স্পষ্ট দেখলাম বোমদেব ইতিমধ্যেই তার পরবর্তী সাধনার জন্য প্রস্তুত হচ্ছেন। সবকিছু গুছিয়ে মরার কাপড় চোপড় খুলে তার বুকের ওপরে পদ্মাসনে বসলেন। মরার দু চোখ খোলা, নিষ্পন্দ দৃষ্টি, মুখখানা ঈষৎ খোলা। ওদের পাশেই একটি নর করটির পাত্রে রাখা কারণ বাড়ি, সস্তার বাংলা তরুণ নয়। বাবাজির নির্দেশ মতো একেবারে গাঁটের কুড়ি খরচ করে রীতিমতন দামি স্কচের বোতল আনতে হয়েছিল। ঘড়ির কাঁটায় এখন রাত 3:15। দিনের আলো ফুটতে এখনো ঘন্টা 2 অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সনসন করে বয়ে চলা মৃদু শীতল হাওয়া আর ঝিঝি পোকার ডাক ছাড়া এই নিশুতি রাতে আর কোনো শব্দ নেই। কি দেখতে চলেছে কিছুই জানা নেই। ভয়ে এক প্রকার আমরা জড়সড় হয়ে বসেছিলাম। বড়বাবুকে দেখলাম অতিরিক্ত উত্তেজনা চোটে একটু উসখুস করছেন। বোমদেব সেই যে মরার ওপর খাড়ার ঘায়ের মতন একদম চেপে বসেছেন, তারপর থেকে নট নরণচরণ, দু চোখ বন্ধ, শুধু ঠোঁট দুটি নিঃশব্দে কোনো এক গোপন বীজমন্ত্র অনবরত আউড়ে চলেছে। ঠিক এমন সময় হলো বিপত্তিটা। মানসিক অস্থিরতা প্রশমনের জন্যই বোধহয় বড়বাবু নিজের পকেট থেকে নস্যির কৌটোটা বার করেছিলেন। একটিপ নস্যি নিয়ে ঢাকনা বন্ধ করবার আগেই সহসা আমাদের পিছন থেকে একটা দমকা শীতল হাওয়া স্রোত সামনের দিকে বয়ে গেল। সহসা দিক বিদিক প্রতিধ্বনিত করা এক বিকট আওয়াজে আমার পিলে চমকে গেল। একবার নয়, পর পর 3 বার। প্রথমে ভাবলাম হাঁচিটা বুঝি বড়বাবুর বৃহৎ নাসিকা গহ্বর থেকে নির্গত হয়েছে। তারপর মনে হলো না না, এই ভয়ঙ্কর ডাক বোমদেবেরও হতে পারে। কিন্তু বুঝতে পারলাম আমার কোনো অনুমানই সঠিক নয়। বোমদেব তখন মরার ওপর থেকে ছিটকে পড়ে ধুনির পাশে কুমড়ো হয়ে গড়াগড়ি খাচ্ছেন।
আমাদের সামনেই আরো দুবার বিকট স্বরে নাসিকা গর্জন করে মাটিতে টান টান হয়ে শুয়ে থাকা সেই মরাটা ধীরে ধীরে উঠে বসলো। তার দু চোখের মনি তখন লাট্টুর মতন ঘুরছে, মুখখানা তেমনি হাঁ করে খোলা। কেউ কিছু বোঝার আগেই মরার ঘাড় আমাদের দিকে ঘুরে গেল। তারপর সেই মরার মুখগহ্বর থেকে ভেসে এলো রক্ত জল করা একটা হুঙ্কার। সেটা এখনো ছাবিসনি দুলো। আমার পাশে ভীত ফ্যাকাশে মুখে বড়বাবু দুর্লভ মল্লিক তখন অপরিসীম ভয়ে বিড়বিড় করছেন। হারাম জাদা, ঘর সংসার ছেড়ে এখনো শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছিস। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই প্রবল হুঙ্কার যে বড়বাবু স্বর্গত পিতার তাতে কোনো সন্দেহ নেই। দৈব দুর্বিপাকে বোমদেবের সব সাধনায় মরার ওপর ভর করে তিনি প্রেত লোক থেকে ফিরে এসে নিজের অবাধ্য ছেলেকে পুনরায় শাসন করবার জন্য তৎপর হয়ে উঠেছেন। অবশ্য ওনার কথা শেষ হওয়ার আগে পড়ি মরি করে বড়বাবু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এই বলে ওই বিশাল বপু নিয়ে যেভাবে ছুট লাগালেন তা দেখে অলিম্পিক চ্যাম্পিয়নরাও লজ্জা পাবে। বিপদকালে পলায়নই শ্রেষ্ঠ ধর্ম, এই নীতি মেনে আমিও সেই একই পন্থা অবলম্বন করলাম। সেই ভয়ঙ্কর রাতে কিভাবে পরিত্রাণ পেয়েছিলাম তা একমাত্র স্বয়ং ঈশ্বরই জানেন। শ্মশান চত্বর থেকে বেরিয়ে আসার পর বোমদেব আর তার সদ্য জ্যান্ত হওয়া মরার কি হলো তার জানবার ইচ্ছে আমার বিন্দুমাত্র ছিল না। সৌভাগ্যবশত শ্মশানের বাইরে আর কেউ তেড়ে আসেনি। রাতটা মন্দির চাতালি কাটিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথেই পাত্তারি গুটিয়ে পালিয়েছিলাম। বারাসাতের পর্ব ওখানেই চিরসমাপ্ত। মাসখানেক পর আবারও একদিন অফিস ফেরতা পত্রিকা দপ্তরে ঢু মারলাম। আমাকে দেখেই নিশীথবরণ চাকলাদার ভীষণ খুশি হয়ে আপ্যায়িত করলেন। আরে কি লেখা লিখেছেন মশাই, ঠিক এই রকমটাই তো চাইছিলাম। তবে এই একটি গল্পে কিন্তু হাত ঝেড়ে ফেললে চলবে না, আরও লিখুন। আমি গ্যারান্টি দিচ্ছি সব কটাই ছাপা হবে। তবে একটা কথা, এই গল্পের নাম তন্ত্র কাহিনীর সন্ধানে দিয়েছেন কেন বুঝতে পারলাম না। সত্যি সত্যি কি গল্পের জন্য ঘোরাঘুরি করেছিলেন নাকি? সম্পাদক মশাইয়ের প্রশ্নের উত্তর না দিয়ে আমি শুধু দুপাটি দন্ত বিকশিত করে নিঃশব্দে হাসলাম। তন্ত্র সাধনার সাফল্যের পিছনে যেমন অনেক গোপনীয়তা থাকে, তেমনি উৎকৃষ্ট সাহিত্য রচনার জন্যও যে অনেক সত্য গোপন রাখাই বাঞ্ছনীয়, এই সার সত্য এতদিনে আমি ঠিকই বুঝে গিয়েছি। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন ডক্টর সাম্য মণ্ডলের লেখা একটি গ্রাম বাংলা তন্ত্রভিত্তিক গল্প তন্ত্র কাহিনীর সন্ধানে। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।